অধিকারের কথা বললে নারাজ হন উপদেষ্টারা, অভিযোগ সালাহ উদ্দিনের। ইউনূসকে চিনতে ভুল করেছে বিএনপি, বললেন গয়েশ্বর। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে দেশের পথে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা, ঢাকায় পৌঁছাবেন রাতে। নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার মুখ থেকে সরতে হবে, বললেন উপদেষ্টা রিজওয়ানা, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং শিল্প অঞ্চলে গ্যাস সংকটের প্রাথমিক সত্যতা মিলেছে, জানালেন জ্বালানি ও খনিজ উপদেষ্টা। অবৈধ সংযোগের বিরুদ্ধে হুঁশিয়ারি। স্বাগত সেন নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। অধিকার আদায়ের কথা বললেই উপদেষ্টারা নারাজ হন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। দুপুরে কৃষক দলের আলোচনার সভায় এ কথা বলেন তিনি। এর আগে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধান উপদেষ্টাকে চিনতে ভুল করেছে তার দল। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। 4 দিনের সরকারি সফর শেষে আজ সকালে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, স্থানীয় সময় সকাল 11:20 ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে। বাংলাদেশ সময় রাত 10:40 তার ঢাকায় পৌঁছার কথা। এর আগে শুক্রবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। যৌথ বিবৃতিতে জানানো হয়, বৈঠকে 6টি সমঝোতা স্মারক সই, বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেবে জাপান। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত 2:10 ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে, সেদিকটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক সংলাপে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশের সুযোগ থাকলেও সেটা যেন সুবিধা নেওয়ার হাতিয়ার না হয়। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। পরিবেশ অধিদপ্তরে ম্যানিফেস্টো টক, ইউথ, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে রিজওয়ানা হাসান বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার মোহ থেকে সরে আসতে হবে। নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। আমাদের কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা আপনি করেন, একটা টাকা নিয়েছে, আত্মীয় স্বজনকে ফেভার করেছে, এই রকম কথা কিন্তু শত্রুও বলতে পারবে না। শত্রুও বলতে পারবে না। রাজনৈতিক সমালোচনা হতেই পারে, ওটা বিষয় না। কাজে সৎ থাকবেন। সৎ থাকলে 50% সমস্যার ওইখানেই সমাধান হয়ে যায়। আরেকটা হচ্ছে আত্মত্যাগ করবেন। সংলাপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় গত 20 বছরে দূষণের মাত্রা ছাড়িয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অসাধ্য ছিল। রাজনৈতিক ছত্রছায়ায় গত 20 বছরে যে পরিমাণ বায়োডাইভার্সিটি লস হয়েছে এবং যে পরিমাণ ইকোলজি লস হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে খুবই সিগনিফিকেন্টলি অ্যালার্মিং আমরা বলবো। এবং এটা কেন হয়েছে, একটি বড় কারণ হচ্ছে যে এই যে নদীগুলোর কথা আমি বললাম, 56টি নদী, এই নদীর ব্যাংকগুলোর যে ক্লাস্টার, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারগুলো আছে, সবগুলো ক্লাস্টারই এক ধরনের আওয়ামী ইনভেস্টমেন্ট ছিল এবং তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য অধিদপ্তরের এনক্রোচমেন্ট ড্রাইভ কিংবা এনফোর্সমেন্ট ড্রাইভ এটা অসম্ভব ছিল।
আমরা যখন কাজ করেছি আমাদেরকে বিভিন্ন সময়ে স্থানীয় পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবেন, এনফোর্সমেন্ট নিয়ে কোনো কথা বলতে পারবেন না, কারণ এনফোর্সমেন্ট নিয়ে কথা বললে আপনাকে তুলে নেওয়া হবে, এবং আমাদেরকে তুলে নেওয়া হয়েছে বিভিন্ন সময়। আপনারা এখন হয়তো বা অনেক ক্যাম্পেইন আমার বিরুদ্ধে হয় জানেন, ওগুলোরই একটা বাই প্রোডাক্ট। সংলাপে আসন্ন নির্বাচনে দলীয় ম্যানিফেস্টোতে পরিবেশকে গুরুত্ব দেয়া নিয়ে আলোচনা হয়। সেই জায়গায় রাজ্যকে কিন্তু মনিটরিংটা করতে হবে, যিনি নগরপিতা হচ্ছেন, যিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সংকটের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাউজুল করিম খান। সকালে কালিয়াকৈরের শিল্প কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহে ঘাটতি রয়েছে, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এ সময় উপদেষ্টা আরও জানান, দেশে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, শীঘ্রই এসব সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিতাস গ্যাসের যেসব কর্মকর্তা কর্মচারী এই অনিয়মে জড়িত তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা গাজীপুরের কোনাবাড়ি, মৌচাক, শফিপুর ও চন্দ্র এলাকার বিভিন্ন কারখানা, বিশেষ করে তাওয়াল টেক্সট কারখানা পরিদর্শন করে সরেজমিনে গ্যাস সংকটের প্রভাব দেখেন। সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে, সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী আমরা ওই তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করবো। যারা অবৈধ সংযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ যাত্রায় আজ প্রথম দিন। সকাল ৬টা থেকে ৯:৩০ পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ১২টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র রংপুর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ছাড়ে। সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ভোর থেকে হাজারো যাত্রী স্টেশনে আসছেন। ঈদ উদযাপন করতে প্রিয়জনের কাছে ফিরতে মুখিয়ে থাকা মানুষের পদচারণায় স্টেশন চত্বর মুখরিত। যাত্রীদের নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে ৩ স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে, সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ এবং আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। দ্রুত সংস্কার করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু। সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার পাশে দাঁড়ান, তাদের খুব দ্রুত সুচিকিৎসা এবং ক্ষতিপূরণ দেওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন এনপিপি এবং এনপিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কিন্তু নির্বাচনের একটা ডেডলাইন ঘোষণা করুন, সে ডেডলাইন ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, কিন্তু জুন পর্যন্ত যদি যান, জুনের পর কোনোদিন কোনো বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। আওয়ামী লীগ সরকারের কতিপয় সুবিধাভোগী ব্যক্তির অবৈধভাবে 10তলা ভবনের বিক্রি করে দেওয়া 2টি ফ্লোর ফেরত পাওয়া এবং 10 মাস বকেয়া ভাড়া প্রাপ্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে মিরপুর শহীদ স্মৃতি মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমিতি লিমিটেড সদস্যরা। 10তলা ভবনটি ভাড়া নিয়ে গার্মেন্টস পণ্য ব্যবসা করে আসছিল বিগত ক্ষমতাসীন দলের নেতারা। পতিত সরকারের কতিপয় প্রভাবশালী ব্যক্তি সমবায় সমিতির সদস্য হওয়ায় দীর্ঘ 17 বছর সমিতিতে নির্বাচন না দেওয়া, অবৈধভাবে 2টি ফ্লোর বিক্রি এবং বিগত 10 মাস ভাড়া না দেওয়ায় তারা বিক্ষোভের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন সমবায় সমিতির বর্তমান সদস্যদের আহ্বায়ক জাহাঙ্গীর পাঠান মিন্টু। তিনি বলেন, অনতিবিলম্বে ঈদের আগে বকেয়া ভাড়া প্রদান এবং অবৈধভাবে বিক্রি করা 2টি ফ্লোর পুনরুদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। চিঠি দিছি যে আমাদের 2টা ফ্লোর যখন জানতে পারলাম 18 সালে 100 কোটি টাকার সম্পদ প্রায়, সেটা 8,97,40,00,000 টাকা বিক্রি হয়েছে। আমাদের মূল বক্তব্য হলো আমাদের 3 তলা 7 তলা 2টা ফ্লোর অবৈধভাবে বিক্রি হয়েছে, সেই 2টা ফ্লোর আমরা ফেরত চাই। পাশাপাশি আমাদের দীর্ঘদিন
আমাদের 4টা ফ্লোরের ভাড়া ডিট শেষ হয়ে গেছে, সেই টাকাগুলা ঈদের আগে আমরা চাই সদস্যরা যাতে পায়। এবারে সারা বাংলার খবর। শরীয়তপুর শহরে দিন দিন বেড়ে চলেছে অবৈধ অটোরিকশা। সড়ক মহাসড়কে বিশৃঙ্খলভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। মূল সড়কের দুই পাশে যত্রতত্রভাবে পার্কিং এবং অনিয়ন্ত্রিত চলাচলে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। মোহাম্মদ ফারুক আহমেদ মোল্লার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জবলন্ডর। শরীয়তপুর শহরের দাপটের সঙ্গে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র পার্কিং করা হচ্ছে এসব অটোরিকশা। সড়ক মহাসড়কে বেপরোয়া গতিতে ছুটে চলা এসব অটোরিকশার কারণে প্রায়ই হচ্ছে দুর্ঘটনা। জেলার 6টি উপজেলায় প্রায় 15 থেকে 20 হাজার অটোরিকশা রয়েছে। এসবের দৌরাত্ম্যে সড়কে চলাচল করাই দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। রাস্তাঘাটে কোনোভাবে এদের জন্য সুস্থভাবে চলা যায় না। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই অটোওয়ালাদের কারণে। কারণ এই অটোওয়ালারা কোনো ট্রেনিং নাই, কোনো নীতিমালা নাই, সরকারের কোনো তদারকি নাই। যে যেভাবে পারতেছে সেভাবেই অটো নামাই দিচ্ছে। যদিও অটোরিকশা চালকদের দাবি, ভাঙাচোরা সড়ক ও নতুন নতুন চালকদের কারণে ঘটছে দুর্ঘটনা। দ্রুতই সড়ক সংস্কার ও সরকারিভাবে চালকদের প্রশিক্ষণের দাবি জানান তারা। এখন মনে করেন এনে স্ট্যান্ডও বানাইছে, আবার যেরকম এখানে রাস্তার মাঝখানে রেখে গাড়ি যাত্রীও উঠাইতেছে। মানে আমাদেরও সমস্যা, যাত্রীরও সমস্যা, আবার জনগণেরও সমস্যা হইতেছে। তারা নতুন গাড়িগুলো চালায়, তারা যেখানে সেখানে ব্রেক করে এবং কি কোনো আইন কারণ জানে না, তাদেরকে খুবই ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। ব্যাটারি চালিত যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। দ্রুতই সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা বিভিন্ন সময় এদের বিরুদ্ধে জরিমানা করেছি এবং এই আমাদের যানবাহনও জব্দ করেছি এবং এইটি আমাদের চলমান আছে। এবং এর বাইরেও আসলে আমরা বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে এদের সাথে নিয়ে আমরা যাতে এই রাস্তায় ব্যাটারি চালিত যানবাহন না চলাচল করে এই ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। পুলিশ বাহিনীর সাথে সার্বিক সহায়তা ও আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। ট্রাফিক পুলিশের সাথে আমরা এটা বসে কিভাবে এই অবৈধ যানবাহনগুলোকে নিবৃত্ত করা যায় এই সড়কে চলাচল থেকে, বিশেষ করে মূল সড়কে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। ব্যাটারি চালিত 3 চাকার এই বাহনগুলোর দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরবাসী। দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। সাভারে গরু মোটাতাজাকরণে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। তারা বলছেন এবার গোখাদ্যের দাম বেশি হয়, গরু পালনে খরচ বেড়েছে কয়েক গুণ। তবে হাটে ন্যায্য দাম পেলে লাভের আসে খামারিদের। সাভার থেকে শাকির শেখের ছবিতে মোহাম্মদ জহির ইসলাম খান লিটনের রিপোর্টে জানাচ্ছেন রাশিদ আকন। কোরবানির বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো শেষ সময় গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সাভারের খামারিরা। সকালে বিকালে 3 বেলা খাওয়ার সবসময় অল টাইম আমরা গরু বসে পিছিয়ে আছি। আমরা মনে করেন যে এতদিন পালছি, যদি আমাদের সার মনে করেন যে যদি লস পাই তাহলে আমাদেরও খারাপ লাগবে। একটু পর পর কাস্টমার আসতেছে, তাই আমরা মানে অনেক পরিষ্কার রাখতেছি আর কি। গোবের ভুসি আছে, ভুসি খাওয়াই, ঠিক আছে, 3-4 রকমের ভুসি আছে, একসাথে মিক্স করে ভুসিগুলো খাওয়াই, যেরকম গোবের ভুসি, ছোলা, অ্যাঙ্কার, মুসুরি, গুড়। খামারিরা বলছেন প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করছেন তারা। খাওয়াচ্ছেন খড়, গম, ভুসি, কাঁচা ঘাস সহ দানাদার খাবার। তবে গোখাদ্যের দাম অন্যবারের চেয়ে এবার একটু বেশি, ফলে গরু পালনে বেড়েছে খরচ। এই বছর 2025 সালের আমাদের গরুর সর্বোচ্চ ওয়েট হচ্ছে 920 কেজি। এটা কোরবানি আস্তে আস্তে হয়তো 950 কেজি যেতে পারে। এবং মহিষ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ, জাফরাবাদী জাতের। এটা লাইভ ওয়েট হচ্ছে অলমোস্ট 1200 কেজি। এদিকে পছন্দের কোরবানির পশু কিনতে অনেকেই আসছেন খামারে। কোরবানির উপলক্ষে গরু কিনতে আসি, বাড়ির বুগালে কাছে পৌঁছায় দেয় ভালো। গরু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে মাঠ পর্যায়ে তদারকির কথা জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিই এবং যাতে সুস্থ থাকে এনিমেলগুলো, সেজন্য আগেই ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা তাদেরকে বলে থাকি। যেহেতু আমাদের দেশে পুরা রোগ এবং এলএসটি এটা হয়, এটা ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য বলি, যাতে কুরবানির আগ দিয়ে এই এনিমেলগুলো এই রোগে আক্রান্ত হয়ে না যায় এবং আমাদের খামারের যাতে ক্ষতিগ্রস্ত না হয়।
সাভার উপজেলায় এবার 11,365 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। দর্শক, গাইবান্ধা থেকে কোরবানির পশুর হাটের আরও খবর জানিয়েছেন সহকর্মী খালেদ হোসেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা সাগাটা উপজেলা ভরতখালী পশুর হাটে। এই হাটটি জেলার অন্যতম বিখ্যাত একটি হাট। আসন্ন ঈদুল আজহারে কুরবানি ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই জমে উঠেছে হাটটি। গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ তথ্য অনুযায়ী এবছর গাইবান্ধায় কুরবানিযোগ্য গরু, মহিষ, ছাগল ও ভেড়া কেনা বেচার জন্য জেলায় বিভিন্ন স্থানে 41টি হাট বসবে। এর মধ্যে 26টি স্থায়ী, 16টি অস্থায়ী হাট রয়েছে বলে জানা গেছে। এছাড়াও বরাবরের মতো এবছরেও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গবাদি পশু রয়েছে জেলায়। এ জেলায় এবছর বিভিন্ন খামারে 1,96,375টি গবাদি পশু প্রস্তুত করা রয়েছে। এর মধ্যে জেলার চাহিদা রয়েছে 1,26,305টি। বাকি পশু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের চাহিদা পূরণ করবে। তবে স্বল্প পরিমাণ ফিজিয়ান, শাহিয়াল সহ আরও 2-1টি জাতের গরু এই অঞ্চলে লালন পালন করা হয়। আপনাকে যদি আমি দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাটে ক্রেতা বিক্রেতার অনেক সমাগম, কিন্তু সামনে যেহেতু আরও হাট আছে, মানুষ এখন আসি শুধু দাম দর করছে। গরু ক্রেতারা খুব একটা গরু কিনছে না, বিক্রেতারাও কিন্তু তাদের দাম ছাড়ছে না বলেই আমি হাট ঘুরে জেনেছি। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে সর্বশেষ। প্রতি বছর 31 মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস। 1987 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিবসটি ঘোষণা করে, যার মূল লক্ষ্য হল বিশ্ববাসীকে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার থেকে বিরত থাকা। বিশ্ব তামাক মুক্ত দিবস শুধু একটি দিন নয়, এটি একটি নতুন সূচনা। এই তামাক সেবনের ফলে প্রায় 80 লক্ষ লোক ক্যান্সার থেকে আরম্ভ করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এত বড় একটা যে ঘাতক ব্যাধি যার থেকে সৃষ্টি হয়, এটি যদি অ্যাওয়ারনেসটা ভালোভাবে করা হয়, আমার মনে হয় আমাদের দেশে টাকা যেমন অপচয় হবে না এবং লোক মৃত্যুর থেকে অনেক বেঁচে যাবে। শেষ করব এশিয়ান নিউজ তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অধিকারের কথা বললেই নারাজ হন উপদেষ্টারা, অভিযোগ সালাহ উদ্দিনের। ইউনুসকে চিনতে ভুল করেছে বিএনপি, বললেন গয়েশ্বর। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে দেশের পথে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা, ঢাকায় পৌঁছবেন রাতে। নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার মোহ থেকে সরতে হবে, বললেন উপদেষ্টা রিজওয়ানা, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং শিল্প অঞ্চলে গ্যাস সংকটের প্রাথমিক সত্যতা মিলেছে, জানালেন জ্বালানি ও খনিজ উপদেষ্টা। অবৈধ সংযোগের বিরুদ্ধে হুঁশিয়ারি। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।